জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়া অন্তত ১ ডজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিস মিলছে না। জানা গেছে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি ১১৭০ জনকে ধরেছি সর্বমোট। উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় ৩৯ জনকে আমরা গ্রেফতার করেছিলাম। আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। প্রিয় দর্শক, আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, গত ৫ আগস্ট যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন যে ভূমিকা রেখেছিল, আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছিল, আসলে এই গুলি চালানোর পিছনে কোন কোন রাঘববোয়ালরা জড়িত আছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের পুলিশ প্রশাসন কতটা পাষাণ হৃদয়ের মানুষ ছিল, এবং তারা যে এই দেশের নাগরিক, এবং তারা যে এই দেশের সরকার গঠিত সরকারি চাকরিজীবী সাধারণ মানুষ যে এই দেশে আছে, আর তারা যে এই দেশেরই বাসিন্দা, এটা তারা ভুলে গেছিল। কিন্তু কারা বা কে বা কারা এই ধরনের তাদেরকে ভুল পরামর্শ দিয়ে এই ছাত্র জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিল? কারা? আজকে কিন্তু একে এক করে সমস্ত প্রমাণ আমাদের সামনে এসেছে। দর্শক শ্রোতা, যারা যারা এই ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছিল আমরা ইতিমধ্যে সবাই জানি, কিন্তু কাদের অর্ডারে এই কাজগুলো তারা করেছিল? যারা সিনিয়র অফিসাররা আছে, কেউ না কেউ এদের তো শেল্টার দিছিল। তো আজকের এই ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছিল এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। দর্শক, এমনও প্রমাণ পাওয়া গেছে যে পুলিশ প্রশাসনকে ২৫,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল শুধুমাত্র এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, যাতে যখন এই মিছিল মিটিং বানচাল করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছিল এই পুলিশ প্রশাসন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। নির্দেশ দেয়া অন্তত ১ ডজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিস মিলছে না। জানা গেছে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন। লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দেশ ত্যাগের তথ্য মিলেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ আরও অন্তত ৪ জন। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেয়া ফোন ও ইন্টারভিউতে মনিরুল ইসলাম বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আইজিপির সাথে হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠেন। তবে পুলিশ সূত্র বলছে, আত্মীয়ের বাসায় উঠলেও দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে দেশ ছাড়েন তিনি। তবে যার দেশ ত্যাগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাত 10:30টার দিকে মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি ৫ আগস্টের পর হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত আসামি। তবে রেজাউল পালিয়ে যাওয়ার ২ দিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের একটি সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের একজন নেতা তাকে ভারতের একটি হোটেলে দেখেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন। এছাড়া আগস্টের মাঝামাঝিতে দেশের পূর্বাঞ্চলে আরেকটি জেলার সীমান্ত দিয়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। জানা গেছে তারাও ভারতে আশ্রয় নিয়েছেন। একটি সূত্র অবশ্য বলছে ডিবি হারুন এখনও একটি বাহিনীর হেফাজতে আছেন। তবে পুলিশের হাতে ধরা পড়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হক। ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে শহীদুল হক এবং তেজগাঁও থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তারা এখন কারাগারে আছেন। এছাড়া কাজে যোগ দেননি ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মেহেদী হাসান ও লিটন কুমার দাস। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যের সংখ্যা ১৮৭ জন। অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা, যারা দেশ ত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। পুলিশ সদর দপ্তর বলছে, কোনো পুলিশ কর্মকর্তা টানা ৪০ কর্মদিবস কাজে যোগ না দিলে তাদের নিখোঁজ ধরে নিয়ে সাধারণ ডায়েরি দায়ের করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মঙ্গলবার আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যেসব পুলিশ কর্মকর্তারা কাজে যোগ দেবে না তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সারা দেশে এ পর্যন্ত পুলিশের ৩ আইজি সহ ১৮৪ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপির ৯৯ জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিগত সরকারের আমলে যে পুলিশ প্রশাসন ছিল আপনারা কম বেশি হয়তো অনেকেই চেনেন। বিশেষ করে আমাদের যে বাংলাদেশের পুলিশ প্রশাসন, এদেরকে কিন্তু সিনিয়র অফিসারদের, তার কারণ সাধারণ মানুষের সাথে কোনো কথা হয় না, যার জন্য অনেকেই আমরা অনেক রাতে চিনি না। উল্লেখযোগ্য কিছু অফিসার আছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং সাধারণ জনগণের চোখে চোখে এবং মুখে মুখে। কারণ বিগত দিনে তারা এমন কিছু কাজকাম করেছে যে বাংলাদেশের সাধারণ জনগণের উপরে একটি আলোড়ন সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এখন বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে যে পুলিশ প্রশাসন, তারা কি ভূমিকা রাখছে বর্তমান আমাদের সাধারণ জনগণের উপরে। প্রিয় দর্শক, পুলিশ জনগণের বন্ধু, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কখনোই আমরা কাজে কর্মে দেখিনি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালের যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে সরকার, যে পুলিশ প্রশাসন, এটা কিন্তু পুরোটাই ব্যতিক্রমের, একটু অন্যরকমের। তারা কিন্তু বিগত দিনের মতো পুলিশের মতো না। প্রিয় দর্শক, কেন এই কথা বলতেছি? কারণ বর্তমান আপনি যদি কোনো কেস মামলা করতে চান, আপনি কেস করে আসতে পারবেন, আপনার মত প্রকাশ করতে পারবেন, কেস লেখা হবে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কখন যে আসামি ধরতে যাবে এটা আপনাকে বলবে না এবং কখনোই আপনারা চার্জ করতে পারবেন না। বিগত দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের দেশে, পুলিশ প্রশাসন এক প্রকারের ঘুষ খেয়েছে এবং ঘুষ চেয়েছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু কাজও করেছে। কিন্তু বর্তমান যে পুলিশ প্রশাসন, তারা কিন্তু এই ধরনের ঘুষ দেয়া পছন্দ করে না এবং তারা পাচ্ছেও না। কিন্তু আপনার যে সঠিক সময় যে কাজটা, সেটাও সঠিক সময় হচ্ছে না। তো দর্শক, চলুন আমরা সেই বর্তমান পুলিশ প্রশাসনের একটু ভিডিও ক্লিপ দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ১১৭০ জনকে ধরেছে সর্বমোট। উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় ৩৯ জনকে আমরা গ্রেফতার করেছিলাম। আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ, এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় ২১৯টা অস্ত্র উদ্ধার করেছি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা
আরও এটা বাড়বে। আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা 1170 জনকে গ্রেফতার করেছি। এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম 11 জন ছিল, এটা এখন 15 জনের মতো হবে। যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, এরকম এটা অলরেডি 15 ক্রস করবে আমি আশা করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেটা আমি লাস্ট যেদিন প্রেস ব্রিফিং করেছিলাম সেটা 11 জন ছিল। এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলা বারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। এগুলো হচ্ছে আমি এটা আপডেটেড আমার কাছে নাই, আপনাকে আমার সময় দিলে আমি আপডেটটা বলতে, যেটা লাস্ট মিডিয়া ফিকেশন সেটা আমি বলছি প্রায় 10,642 রাউন্ড অ্যামুনিশন কিন্তু তখন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না, এই ধরনের কখনোই হবে না। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব। 39 জনকে বললাম, 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে। এটা 39 হচ্ছে, আমি লাস্ট প্রেস ব্রিফিংয়ের কথা বলছি। এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে, আমরা কিন্তু ধরছি। আমরা কাউকেই ছাড় দিব না, এবং দিব না এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় না এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় না। এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন। সেখানে মূল যে প্রায় 44% কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে। সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট 50%-এর কাছাকাছি, অর্ধেক। সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোটো একটা বাহিনী, 10,000-এর কাছে প্লাস মাইনাস একটা ফোর্স আমরা। সো এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। এখানে অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই কিন্তু কোনো